নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, বাংলার কণ্ঠস্বর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বর্ধমান শহর সংখ্যালঘু সেলের সভাপতি, সদ্য নির্বাচিত হওয়া তাজিবুর রহমান। দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। নমস্কার, আপনাদেরকেও অসংখ্য শুভেচ্ছা। আপনি আবার সংখ্যালঘু সেলের দায়িত্ব পেলেন, কি বলবেন? দেখুন, দায়িত্ব তো একটা বড় জিনিস, কাজের বহর তাতে আরও বাড়ে। তবুও ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে, যিনি আমাকে যোগ্য মনে করেছে। যদিও আমি মনে করি যে যোগ্যতার থেকে অনেক বেশি পদ পদবি আমি পেয়ে গেলাম। আর আরও ধন্যবাদ জানাতে হয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয়কে। তিনি দলকে শক্ত হাতে পরিচালনা করছেন, যার ফলে দল আজকে একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমরা খুব স্বচ্ছতার সঙ্গে এবং প্রচণ্ড দায়িত্বের সঙ্গে রাজনীতিটা করতে পারছি। কিভাবে সাজাবেন বর্ধমান সংখ্যালঘু সেলটাকে নতুন করে আবার? দেখুন, যেহেতু আমি আগেরবারও সংখ্যালঘু সেলের শহরের সভাপতি ছিলাম, সেই জন্য আমি 2023 সালে প্রথম পদ পেয়েছিলাম। তো আপনারা 35টা ওয়ার্ড ঘুরে দেখে নিন, কোনো জায়গায় সংখ্যালঘু সেলদের নিয়ে কোনো ঝামেলা বা অশান্তি আছে বলে আমি মনে করি না। আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক আছেন আমাদের মাননীয় খোকন দাস মহাশয়, যেহেতু 35টা ওয়ার্ড নিয়েই আমাদের এই বিধানসভাটা, সেহেতু আমাদেরকে সমস্ত কাজ করতে হয় এই বিধানসভার মধ্যে থেকে 35টা ওয়ার্ড জুড়ে। তো সেখানে আমরা অত্যন্ত শান্তির সঙ্গে খোকনবাবুর সাথে একত্রিতভাবে থেকে ওনার নির্দেশ অনুযায়ী, এবং আমাদের শহরের যিনি মাদারের প্রেসিডেন্ট আছেন তন্ময় সিংহ রায় এবং আমাদের জেলা সভাপতি রবিবাবু, ওনাদের নির্দেশ মতো আমরা অত্যন্ত একত্রিতভাবে এবং সুসংগঠিতভাবে দলের জন্য কাজ করে গেছি। যার ফলে আমাদের দল বর্তমান পরিস্থিতিতে, আপনারা প্রত্যেকটা ভোটের সময় রেজাল্ট দেখুন, সমস্ত ওয়ার্ডে যে রেজাল্ট হয় তার থেকেও ভালো রেজাল্ট হয় আমি মনে করি, অন্তত যে ওয়ার্ডগুলোয় মাইনরিটি ভোটটা বেশি আছে। কেননা মাইনরিটিরা প্রচণ্ড অ্যাক্টিভ, তারা দিদির যে প্রকল্প সবাই পায়, কিন্তু মাইনরিটিদের যে দিদির প্রতি যে আস্থা ভরসা, কেননা আজকে মুসলমানদের আপনি কবরস্থানা দেখুন, আজকে মসজিদের সামনে যে কোনো জায়গায় কাজ, আমাদের কিছুদিন আগে, যদিও সংখ্যালঘু সেল শুধু বললে হবে না, সমস্ত সম্প্রদায়ের জন্যই কাজটা হচ্ছে, মসজিদ মন্দিরের সামনে দেখবেন প্রত্যেক শুক্রবারে দেখবেন চুন দেওয়া হয়। এটা উদ্দেশ্য একটাই, যাতে যে এটা যে ধর্মস্থান, তার যে পবিত্রতা, তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাই আমরা দলের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি, যেটা বিগত দিনে কোনো সরকারই করে যায়নি। সামনেই বিধানসভা ভোট, করা নাড়ছে, আবার নতুন করে দায়িত্ব, এর তাৎপর্য কতটা? তাৎপর্য, দল দায়িত্ব দিয়েছে যখন, দায়িত্ব আরও বেড়ে গেল, আরও পরিশ্রম করতে হবে। এখন সর্বপ্রথম আমাদেরকে খুঁজতে হবে 35টা ওয়ার্ডে আমাদের কি ভুল হয়েছে। কেননা আজকের দিনে যে অবস্থা, তাতে তো দল করার জন্য আমাদেরকে বেশি করতে হবে না। দিদি যে প্রকল্প এনে দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই কাজটাই আমাদের খালি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। আমরা মনে করি আমাদের একটাই কাজ, মানুষের ঘরে যেয়ে তার কাছে যেয়ে জানা যে দিদি যে প্রকল্পগুলো দিয়েছে সেটা সে ঠিকমতো পাচ্ছে কি না। লক্ষ্মীর ভাণ্ডারই হোক, স্বাস্থ্যসাথী কার্ডই হোক, রূপশ্রী হোক, আর স্বাস্থ্যসাথী হোক, এগুলো যদি আমরা ঠিকমতো যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের রাজনীতি করা অনেক সহজ হয়ে যাবে। কেননা দিদির হাত ধরে আমরা যে রাজনীতি করতে নেমেছি, দিদি আমাদেরকে রাজনীতি করাটাই সহজ করে দিয়েছে। আজকে দেখুন না, 2000 মানে এই বছরই দিদি ঘোষণা করলো যে 15ই আগস্টের পর আমরা যুবশ্রীটা দেবো। কিন্তু দিদি বুঝেছে যে না, এই জায়গাটা আরও যদি আগে দিই, যুবরা আরও আত্মবিশ্বাস পাবে। তিনি বুঝতে পারছে মানুষের মনের অবস্থা, যে মানুষ কোথায় ভুগছে। তবেই তো তিনি আজকে 21 বছরের ঊর্ধ্বে ছেলেদের জন্য ঘোষণা করে দিলেন যে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই যুবশ্রী প্রকল্পে 1500 টাকা দেবো। দেখুন, সরকার তো গোটা ভারতবর্ষে রয়েছে, কার জন্য কজন ভাবনা চিন্তা করেছে। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে মানুষের জন্য ভেবে যাচ্ছে, কারণ তার ভাবনা চিন্তা ধ্যান জ্ঞান আমরা মনে করি শুধু মানুষ। তিনি সবসময় চাইছেন যে আমি মানুষের জন্য কি করব, নতুনত্ব ভাবনা চিন্তা আমদানি করছেন এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরছেন। তারই প্রতিফলন আজকের এই নতুন রূপে যুবশ্রী। আজকে মহিলারা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, তার ফলে কী হচ্ছিল, কোনো মহিলা তার স্বামীর কাছে হাত পাতার প্রয়োজন পড়ছিল না। আজকে প্রত্যেকটা মহিলা তার কারোর স্বামী 400 টাকা রোজগার করে, কারোর স্বামী 500 টাকা রোজগার করে, কেউ 1000 টাকা রোজগার করে, যে পর্যায়েতেই রোজগার করে। কিন্তু মহিলারা তো ঘরবন্দি, তাদের তো কোনো ইনকাম নাই। যে সমস্ত খুব শিক্ষিত মহিলা আছে তারা হয়তো চাকরি বাকরি করছে, তারা 2-4 পয়সা পাচ্ছে, কিন্তু অনেক জায়গায় অনেক মহিলা আছে যারা দরিদ্র সীমার মধ্যে থেকে কাজকাম করছে। তাদের হাতে আজকে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা, 500 টাকা এক লাফে বাড়ানো, চারটিখানি ব্যাপার।
একটা মানুষ কত দিকে আর সুবিধা নেবে? আজকে দুর্গাপুজো হচ্ছে, লাখ টাকা চাঁদা দিদি দিয়ে দিচ্ছে, তাতে কি সুবিধা হচ্ছে? আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত বড় বড় পুজো আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর পুজো দেখতে পাচ্ছি, এটা তো দিদিরই অবদান। তাই এই মানুষটা এত কাজ করছে, আমাদের এখন চেষ্টা করতে হবে শুধু সেই মানুষের তিনার যে প্রকল্প সেগুলো মানুষের দরজায় দরজায় পৌঁছে মানুষ ঠিকমতো পাচ্ছে নাকি, কারণ দিদি দিচ্ছে, মানুষকে পেতে হবে, তাকে পৌঁছে দিতে হবে তা দিদির প্রকল্প, আর তাকে বলে আসতে হবে যে দিদি আপনার জন্য এত কিছু করলো, আপনি ভোটটা কিন্তু দিদিকেই দিয়ে, এটাই আমাদের কাজ। পূর্ব বর্ধমান শহরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কী বার্তা দেবেন? সংখ্যালঘু শ্রেণীর মানুষদের জন্য বার্তা দেবো, তারা যেভাবে দিদির কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের যুবরাজ যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকে দেখুন না আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় চালু করলো। এই জিনিসটা কারোর মাথায় কোনোদিন ছিল? আজ গোটা ভারতবর্ষে কত রকম সরকার চলছে, কেউ কোনোদিন করতে পেরেছে? কিন্তু অভিষেক ব্যানার্জি এই প্রকল্পটা করার পর আপনি দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গার বিভিন্ন এমএলএ, বিভিন্ন জায়গার বিভিন্ন এমপি, বিভিন্ন জায়গার বিভিন্ন নেতারা দেখুন সেবাশ্রয় আবার দেখুন চালু করেছে। এতে সুবিধা হচ্ছে কি না? এতে সুবিধা হচ্ছে মানুষ নির্বিধায় নিষ্খরচায় নিজের রোগটাও মিটিয়ে নিতে পারছে। যদিও দিদির স্বাস্থ্যসাথী কার্ড আছে, তারপরেও এই ঘরে ঘরে যে করে ডাক্তার পৌঁছে যাচ্ছে, এটা চারটিখানি ব্যাপার, এইটা ভাবার বিষয়। তা মানুষকে এটাই বার্তা, এটাই দেবো যে আপনারা একত্রিত থাকুন, সংঘবদ্ধ থাকুন। বেনজল সবসময় চেষ্টা করছে কি করে পানাতে কি করে ফেলা যায়। আজকে এক পাগল, আমি পাগলই বলি ওকে, কারণ ডিজিটাল যুগে হুমায়ুন কবিরের থেকে পাগল আমি মনে করি আর কেউ নাই, যে সাম্প্রদায়িক বিভেদ লাগানোর জন্য প্রতিটা মুহূর্তে উঠে পড়ে লেগেছে। আজকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, তার কি ভূমিকা আছে? একটা মুসলিম বেল্টে যেয়ে সে একটা ভোটে দাঁড়িয়ে একটা সিট জিতেছে, সেখানেও সিপিএমকে কংগ্রেসকে সাথে নিয়ে। তার ক্ষমতা থাকলে সে একা নিজের বলে লড়ে দেখাক, পশ্চিমবঙ্গের যে কোনো সিটে যে কোনো জায়গায় দাঁড়াবে সেখানে উনি হারবেন। আর এই হুমায়ুন কবির যিনি এখন চেষ্টা করছেন মুসলিম ভোট কাটার, উনি নিজের জায়গাতে নিজের ঘরে জিততে পারবে না, ওনার সে ক্ষমতাই নাই। উনি মানুষকে শুধু বিভ্রান্ত করা, মানুষকে ভুল পথে পরিচালনা করা, এই সমস্ত নিয়ে চলছে। তা সমস্ত মুসলিম সমাজের কাছে বার্তা দেবো, দিদির উন্নয়নকে দেখে দিদিকে ভোট দিন। আমরা চাই না আপনারা ভোট আমাদেরকে ভিক্ষা দেবেন, আমরা চাই আপনি দেখে নিন যে সরকার পশ্চিমবাংলায় রাজত্ব করছে সেই সরকারের যোগ্যতা আছে কি না আপনার পাশে দাঁড়ানোর, আপনি দেখে ভোট দেবেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুলে আপনার মেয়েকে যখন দেখছেন বা আপনার ছেলেকে যখন দেখছেন 9-এ উঠে গেল, কেমন সে সবুজ সাথী সাইকেলটা নিয়ে স্কুল যাচ্ছে, কার বদলতে? আপনার বাড়ির আপনার বাবা বা মা কোনো বৃদ্ধ বা বৃদ্ধা, তার বার্ধক্য ভাতা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। আজকে কোনো দুর্ঘটনা ঘটে গেলে অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে, কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। এরপর আপনি যদি বেঈমান হন তাহলে আপনি অন্যজনের জন্য ভাববেন। তা আমি মনে করব দুনিয়ায় যারা মানুষ তারা এই বেঈমানি কোনোদিন করবে না। তাতে যে সম্প্রদায়েরই মানুষ হোক, যে শাখা যে সম্প্রদায়েরই সে লোক হোক, সে অবশ্যই মমতা ব্যানার্জিকে বা আমাদের তৃণমূল দলকেই ভোট দেবে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ।